কোচের বেতন নিয়ে যে তুগলকি কাণ্ডটা হলো, এর জন্য আসলে দায়ী কে? কোচকে একাই দায়ী নাকি ফুটবল ফেডারেশনেরও এখানে দায় আছে? যদি থাকে তাহলে কারা জড়িত এর সঙ্গে, সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। শুরু করি কোচ জেরার্ড এই ইস্যুতে সর্বশেষ যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা দিয়ে। সেখানে তিনি লিখেছেন যে ভাইস প্রেসিডেন্ট জাহিদি সাহেবের সাথে আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ এবং ওই আলোচনার পরে তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেছে, সমস্ত যে সমস্যা ছিল সেসব সমাধান হয়ে গেছে। তো এটা পড়ার পরে আমার কাছে যে উপলব্ধিটা হয়েছে, যদি সমস্যার সমাধান এভাবে এক আলোচনাতেই হয়ে যায়, তাহলে এই যে সারা দিনে যে নাটক করা হলো সোশ্যাল মিডিয়াতে এসে, এর কি দরকার ছিল? এটা কি বুঝে করেছেন নাকি না বুঝে করেছেন? কারণ একজন প্রফেশনাল কোচ হিসেবে এই কাজ কেউ কখনো করতে পারে না। যারা কোচ জেরার্ডের এই রকম সোশ্যাল মিডিয়াতে এসে স্টেটমেন্ট দেওয়ার পক্ষে কথা বলছেন, তারা একটু শুধুমাত্র ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি একটা অফিসের চাকরি করেন এবং ওই অফিসের বিরুদ্ধে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে স্টেটমেন্ট দিচ্ছেন। আপনার চাকরি থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে না। আমি চাকরি থাকা না থাকাকেও এক পাশে রাখছি, কিন্তু এখানে যে বড় ব্যাপারটা, এখানে যখন তিনি স্টেটমেন্টটা দিয়েছেন, ওই স্টেটমেন্টটা শুধুমাত্র দেশের মধ্যে থাকেনি, সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে এবং শুধুমাত্র ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি এর সঙ্গে জড়িত না, দেশের ভাবমূর্তি জড়িত এবং সেই জায়গায় দেশের ভাবমূর্তিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি কেমন কোচ, কত ভালো কোচ, কত খারাপ কোচ, আমি ওই আলোচনাতেই যাচ্ছি না, কিন্তু একজন প্রফেশনাল চুক্তিবদ্ধ কোচ হিসেবে তিনি এই কাজ করতে পারেন না। এখন মূল সমস্যাটা কোথায় শুরু হয়েছিল? অনেকে বলছেন যে মার্চ থেকে বেতন পান না, কিন্তু এটা একটা ভুল তথ্য। তিনি ফুটবল ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জুলাই থেকে, এখন আগস্ট, 1 মাস হয়েছে এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক যেটা বলছে যে 1 মাসের বেতন 10 তারিখের, মানে প্রতি মাসে 10 তারিখের মধ্যে বেতন দেওয়া হবে এবং সেটা তিনি দেয়া হয়েছে। কিন্তু ঝামেলাটা যেটা হয়েছে, এখানে কোনো পক্ষই আসলে এখানে দায়টা, এখানে মূল রহস্যটা, আসল জায়গাটা সেটা হচ্ছে যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও তার চুক্তির ক্লজ বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না, তিনিও বলছেন না। কিন্তু যতটুকু জেনেছি, মূল ব্যাপারটা হয়েছে যে কথার কথা আমি ধরে নিলাম যে জেরার্ডের সাথে চুক্তি হয়েছে মাসে আপনাকে 5 টাকা দেয়া হবে। এখন এই 5 টাকা দিতে গেলে যদি আপনি ব্যাংকিং মাধ্যমে দেন বা যেভাবেই দেন, আপনাকে অবশ্যই বাংলাদেশ সরকারের আইন মেনে, বাংলাদেশের আইন মেনে ট্যাক্সটা আপনাকে দিতে হবে এবং ট্যাক্স যখন 15%, 20% বা 30% সেটা দিলে যেটা থাকে, বাকিটা হচ্ছে ওটা বেতন হিসেবে যাবে। এইটা যখন দেয়া হচ্ছে তখনই হচ্ছে জেরার্ডের আপত্তি যে না, আমার সাথে তো চুক্তি হয়েছে ওই ব্যাপারটা। এখন এখানে যে ব্যাপারটা থাকে যে চুক্তির ক্লজে যদি থাকে যে উইদাউট ট্যাক্স না উইথ ট্যাক্স, যদি ট্যাক্সটা সংশ্লিষ্ট ফেডারেশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দিয়ে দেয় তাহলে তো ভিন্ন কথা, তিনি 5 টাকা আছে 5 টাকা পাবেন। আর যদি ওই ক্লজে ওই ব্যাপারটা উল্লেখ না থাকে তাহলে তাকে কিন্তু ওই ট্যাক্সটা দিতে হবে। তার মানে ওই 5 টাকা থেকে কেটে হয়তো সেটা 2.5 টাকা বা 2 টাকা হয়ে যেতে পারে এবং আপত্তিটা ওখানে। এখন এই যে চুক্তিটা হলো, এই চুক্তি কি ফুটবল ফেডারেশন ঠিকঠাকভাবে করেছে? দায়টা আসলে ফুটবল ফেডারেশনের ওখানেই। কারণ এই কোচ জেরার্ডকে যখন আনা হয়েছে, কার মাধ্যমে আনা হয়েছে? তিনি হচ্ছেন এই যে আন্ডার-20 টিমের যে ম্যানেজার আছে সামিদ কাশেম হচ্ছে যিনি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আছে, বাফুফের ভাইস প্রেসিডেন্ট জাহিদি সাহেবের বন্ধুর ছেলে বোধহয়। কাশেম গ্রুপ আছে, কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, সেই কাশেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ছেলে। এখন তার ফুটবলের প্রতি ভালোবাসা বা অনুরাগ থেকে তিনি এসেছেন, কাজ করছেন, কিন্তু বারে বারে তিনি যে আসলে লেজে গবরে পাকান, এটা তো একেবারে প্রমাণিত। এর আগে মনে আছে যে মার্ক কক্সকে নিয়ে এসেছিল, যে সাফে চ্যাম্পিয়ন হলো, যুব সাফে রোনান ডেকলানরা খেললো, ওই সাফের যে কোচ ছিল সেটাও এই সামিদ কাশেম এনেছিলেন এবং সেটা নিয়েও তার অনেক রকম প্রতারণা করেছেন। একরকম ভুল কাগজপত্র দিয়ে তিনি কোচ সেজে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন, তাকে বিদায় করা হলো। এখন যাকে আনা হয়েছে সেই চুক্তিটাও কি আসলে ফুটবল ফেডারেশন সঠিকভাবে করলো? তিনি নিয়ে এসে দিয়েছেন, সিবি দিতে পারেন, আমি দিতে পারি, আপনি দিতে পারেন, কিন্তু মূল জায়গাটা তো আসলে ফুটবল ফেডারেশনের দেখে নেয়া যে আমি কাকে নিচ্ছি, কি চুক্তি হচ্ছে, চুক্তির ক্লজ কি আছে, কিভাবে কি হবে না হবে। তো সেই ব্যাপারগুলো কি ফুটবল ফেডারেশন সঠিকভাবে করেনি। এবং জাতীয় দলের যে ভিয়েতনাম থেকে যে কোচকে নিয়োগ দিয়েছে, তিনিও এসে যুক্ত হবেন, তার ব্যাপারেও তো অনেক রকম অভিযোগ আছে। সি লাইসেন্সধারী একজন কোচকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তো এই যে ব্যাপারটা, প্রথম দায়টা হচ্ছে কোচ নিজের, তিনি এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে স্টেটমেন্ট দিতে পারেন। আর দ্বিতীয় দায়টা হচ্ছে ফুটবল ফেডারেশন কোচদের ওপরে আদৌ পুরোপুরি নিয়ন্ত্রণ আছে কিনা, কারণ যে ক্লজগুলো আছে চুক্তির সেইগুলো তারা মেনে চলছে কিনা এটা দেখার দায় কিন্তু ফুটবল ফেডারেশনের। আর ম্যানেজারের দায়টা সবচেয়ে বেশি কেন জানেন? কারণ ম্যানেজার হচ্ছে দলের সব সুযোগ সুবিধা, দলের সমস্ত সমাধান, ভালো লাগা খারাপ লাগা সব কিছুই তিনি দেখভাল করবেন। তো এই কোচের ইস্যু,
সেই যশোর থেকে এই পর্যায়ে তো আসারই কথা ছিল না। ওখানেই তো সমাধান হয়ে যেত যদি ম্যানেজার সচেষ্ট হতেন, ম্যানেজার যদি অ্যাক্টিভ থাকতেন। তার মানে এখানে সামিত কাশেমের ওই জায়গায় বড় ঘাটতি আছে, বড় ঝামেলা আছে। এই কারণে সমস্যা কিন্তু এই পর্যায়ে এসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এবার কোচ জেরার্ডের টিমের ভেতরের কয়েকটি ইনফরমেশন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে জেরার্ড ভালো কোচ, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তিনি আপডেট দিচ্ছেন, বা মানে প্র্যাকটিসের শুরুতে শেষে বিভিন্ন সময় তিনি পারলে রাত 3টার সময় এসেও আপডেট দেন। সেটা আদৌ পারেন কিনা সেটা নিয়েও আমি কথা বলেছি। অনেকেই আমার বিরুদ্ধেও বলেছেন যে না, এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না, কিন্তু কোনো প্রফেশনাল কোচ এই ওয়েতে যেতে পারে না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আসতেই পারেন, বিভিন্ন আপডেট দিতে পারেন, কিন্তু সেটার একটা ধরন আছে, সেটার একটা সময় আছে, প্রেক্ষাপট আছে, কিন্তু সেটা তিনি আসলে মানেন না। এখন এই কোচের সাথে শুধুমাত্র কি ফুটবল ফেডারেশনের এরকম ঝামেলা হলো তাই? টিমের ভেতরের অবস্থাও কিন্তু খুব বেশি ভালো না। কারণ যিনি গোলরক্ষক কোচ আছেন ইতালিয়ান ভদ্রলোক, এবং তার সাথেও এক ধরনের ঝামেলা হয়েছে, এবং তাকে টিম থেকে বের করেই দিতে চেয়েছিলেন যে তুমি চলে যাও, তোমার দরকার নেই। পরে সেটাকে থামানো হয়েছে, ওই সমস্যার সমাধান হয়েছে। একইভাবে টিমের সঙ্গে যে ডাক্তার ছিল, সেই ডাক্তারও শেষ পর্যন্ত অত্যাচারে, খারাপ ব্যবহারে সেখানে থাকতে পারেনি। টিম থেকে তিনি ঢাকায় চলে এসেছেন। এখন আমি যতটুকু জানি টিমের সাথে আসলে বাংলাদেশ টিমের সাথে কোনো ডাক্তার নেই। এটাও কিন্তু দুশ্চিন্তার জায়গায় যে একটা কোচ যখন হ্যান্ডেল করছেন, তার সমস্ত কোচিং স্টাফদের সাথে মিলিতভাবে যদি কাজটা করতে না পারেন, ওই টিম থেকে যত ভালো প্লেয়ারে আপনি অ্যাডাম আব্বাস, ওই মাহি বলেন, বিভিন্ন আরও বড় বড় খেলোয়াড় একসাথে তারকা খেলোয়াড় এনে দেন, টিমের রেজাল্ট পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যায়। কারণ ফুটবলটা ব্যক্তিগত নৈপুণ্যের খেলা না, ব্যক্তিগত খেলা না, এখানে দলগত খেলা। সেটা একেবারে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে, মানে একজন টিম বয় থেকে শুরু করে হেড কোচ পর্যন্ত, খেলোয়াড় সবার মধ্যে যদি ওই সমন্বয়টা না হয়, ওই ব্যাপারটা না আসে, তাহলে কিন্তু রেজাল্ট আসাটা মুশকিল। আর রিসেন্ট তিনি যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছেন আর্মির বিরুদ্ধে বা যশোর শামসুলুদা একাডেমি দলের বিপক্ষে খেলেছেন, খেলেই তিনি যে উচ্ছ্বাসটা দেখাচ্ছেন, এই করেছে সেই করেছে, এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এইটা কিন্তু না। যারা ওই ফলাফল দেখে কোচের সাথে উচ্ছ্বসিত হচ্ছেন, তাদেরকে বলবো একটু থামুন। এই যে 15 না 20 তারিখে বোধহয় খেলতে যাবে থাইল্যান্ডে, ওখানে আরব আমিরাত বা আরও একটা দলের সাথে হয়তো খেলতে পারে, সেখানে ফলাফলটা কি হয়, ওই ফলাফল দেখে আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে আমরা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আদৌ কতটা ভালো করতে পারবো কি পারবো না, তার ইঙ্গিত পেয়ে যাবেন ওই থাইল্যান্ডের প্রীতি ম্যাচ থেকে।